ভাইয়া আরে ম্যাডাম কি করছেন? আপনি পায়ে ধরে সালাম কেন করতেছেন? ম্যাডাম কি করতেছেন? সিকিউরিটি গার্ডকে আপনি সালাম করতেছেন তা আপনার কোম্পানির সামনে দাঁড়া? মিস্টার মেহেদি, আপনি কাকে সিকিউরিটি গার্ড বলতেছেন? ফার্দার ওনাকে সিকিউরিটি গার্ড বলবেন না। আর আপনি কথা বলবেন না, দেখতেছেন আমি কথা বলছি। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি মুনা। আসলে আমি চিনতে পারতেছি না। আপনার মনে কথা ভুল হইতেছে ম্যাডাম। আপনি আইসা আমার পা ধরে কেন সালাম করতেছেন? আর কিসের ভাই? আমি তো আপনার কোনো ভাই না। আরে ম্যাডাম, এই সিকিউরিটি গার্ড তো আপনাকে চেনেই না, তারপরে কেন ভাই বলতেছেন? মিস্টার মেহেদি, আমি আপনাকে কতবার বলছি ওনাকে সিকিউরিটি গার্ড ডাকবেন না। হ্যাঁ, ফার্দার ওনাকে সিকিউরিটি গার্ড ডাকবেন, উনি কোনো সিকিউরিটি গার্ড না। আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আমি ওনাকে ভাইয়া বলে রাখতেছি। আর একবার যদি ওনাকে সিকিউরিটি গার্ড ডাকেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সো মুখটা অফ রাখেন। ভাইয়া, আপনি সত্যি আমাকে চিনতে পারতেছেন না? আমি মুনা। আপনি কি আমাকে ভুলে গেলেন? ভাইয়া, একটু মনে করে দেখেন না। আমি ওই যে গত কয়েক বছর আগে রাস্তার পাশে একটা মেয়ে পানি বিক্রি করতেছিল, আপনি এসে ওই মেয়েটাকে সাহায্য করেছিলেন। ভাই, একটু মনে করার চেষ্টা করেন না। এই পানি নিবেন? পানি, এই পানি নি। বই, তোমার না সামনে পরীক্ষা, তুমি এই জায়গায় বসে কি করতেছো? তুমি পানি বেচতেছো কি লিগে? ভাইয়া, হয়েছে কি, আব্বা না অনেক অসুস্থ, বুঝছেন? আব্বাই কামে বেড়াতে পারতেছে না। আর বাড়িতে না আর কেউ নাই কামাই করার মতো। এর লেগে আমি এই যে রাস্তায় পানি বেচতে বাইরেছি, কারণ আব্বার না চিকিৎসা করার লাগবে, ওষুধ পাতি কেনা লাগবো। এর লেগে আর পড়াশোনা বাদ দিয়ে আমি আর রাস্তায় পানি বেচতেছি। কি করবো কোন, আর তো কেউ নাই। আচ্ছা, বুঝলাম, কিন্তু তুমি যদি এরকম পানি বিক্রি করো রাস্তায়, তো তোমার পরীক্ষা খারাপ হইব। পুরো এলাকার সবাই জানে তুমি একজন ভালো ছাত্রী, আর এই বয়সে পড়ালেখা ছাড়া দিন তো ভালো না। হ ভাইজান, এটা সত্যি যে আমি অনেক ভালো ছাত্রী। আমার লেখাপড়া করতে অনেক ভালো লাগে, আর আমার স্বপ্ন আছে মেলা বড় একটা। কিন্তু কি করব কোন, আব্বা অসুস্থ হয়ে পড়ছে। আর আব্বারও তার এমনি ফালায় রাখতে পারি না, আর কেউ তো নাই যে আব্বার চিকিৎসা করানোর টাকাটা জোগাড় করব। তো সমস্যা নাই ভাইয়া, আমি এই পানি বেচা আব্বার চিকিৎসা খরচটা উঠানোর পরে আমি আবার পড়াশোনা করব। আর এই বছর পরীক্ষা দিতে পারব না তো কি হয়েছে, সামনের বার পরীক্ষা দিব মনে। সবই বুঝলাম। আচ্ছা, এক কাম করো, তোমার আর পানি বেসন লাগবো না, পানিগুলো লয়ে বাড়িতে যাও। কি কইতাছেন ভাইয়া? আমি যদি পানি না বেশি তাহলে আব্বার চিকিৎসা করাবো কেনা? আর আব্বার চিকিৎসা টাকা বা জোগাড় করবো কেনা? কেন, আমি দেখবো। ভাই করে ডাকছো না মুখ দিয়ে? ভাই ডাকছো তো, এই ভাই দেখবো। তোমার কাম হইছে শুধু পড়ালেখা করা। তোমার পড়ালেখা খরচ থেকে শুরু করে তোমার বাপের চিকিৎসা লাগে যত টাকা লাগে সবকিছু আমি দেখবো, সব আমি দিব। তোমার কাম হইছে তুমি বাড়ি যাইবা, বাড়ি যাই পড়তে হইবা, ভালো মতো পরীক্ষা দিবা, আর পরীক্ষা দিয়া পাস করে যখন বড় অফিসার হয়ে যাইবা তখন এই ভাইটা তুমি মনে রাখবো, তাই লইব। আর কোনো কথা না, তোমার কাম হইছে মন দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে? এখন যাও, এটলে বাইরে যাও, আমি গেলাম। তুমি মোনা কেমনে চিনবো কও? তোমার যে গেট আপ, তোমার যে ড্রেস আপ, এটা দেখে আমি আসলে চিনতে পারি নাই। আমি ভাবছিলাম কে না কে কোন ম্যাডাম যাইতেছে, কিন্তু আমি কোনো কল্পনা ভাবি নাই যে তুমি ওই মাইয়াটা। যাক, তুমি যে আসলে আমার মনে করতে পারছো, এটাই অনেক। এত বড় একটা ম্যাডাম হইছো, অফিসার হইছো, এই পদে আইসো যে আমার মতো একটা মানুষকে মনে রাখতে পারছো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো এই জায়গায় কেন যাইতাছি না? হ্যাঁ ভাইয়া, সত্যি সত্যি আমি এখন অনেক বড় একজন অফিসার হয়ে গেছি। আর এই যে এত বড় অফিসার, এত বড় পদ, এই সবকিছু কার জন্য জানেন? আপনার জন্য। আপনি যদি ওই দিন আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তোবা আজকে আমার এই স্বপ্নটা পূরণই হতো না। আর জিজ্ঞেস করলেন না যে এখানে আমি কেন আসছি, এটা আমার অফিস, এই অফিসটা আমার নিজের ভাইয়া। আর ভাইয়া, বিশ্বাস করেন, যে সময়টায় আমার আশেপাশে কেউ ছিল না, ওই সময়টায় একমাত্র আপনি এসে আমাকে সাহায্য করেছিলেন। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক মতো কাজ করতে পারতো না, কিছু না। আর আপনি কিনা ওই সময় আমাকে সাহায্য করেছিলেন। আপনি আমাকে এটা বলেছিলেন যে তুমি লেখাপড়া করবে, আর কোনো কিচ্ছু না, বাকি সবকিছু আমার দায়িত্ব।
আর আপনার জন্য তো আজকে আমি এই অবস্থায়। আপনি যদি ওদিন সাহায্য না করতেন তাহলে হয়তো বা ভাইয়া আমার জীবনের স্বপ্নটা স্বপ্নই রয়ে যেত, আমি কোনোদিনও এত বড় অফিসার হতে পারতাম না। ম্যাডাম আমাদের তো লেট হয়ে যাচ্ছে, এই সিকিউরিটির সঙ্গে কথা বলে সময় আসলে লাভ নেই, আমাদের মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। মিস্টার মেহেদি, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আমি আপনাকে কতবার করে বললাম যে ওনাকে সিকিউরিটি গার্ড ডাকবেন না, উনি আমার ভাই হয়। ম্যাডাম, সিকিউরিটি গার্ড তো সিকিউরিটি গার্ড, সমস্যা কোথায়? কোক স্যার, কোক, সমস্যা নাই। ম্যাডাম বুঝলাম না, এই সিকিউরিটি গার্ড আপনার ভাই কিভাবে হয়? মিস্টার মেহেদি, এক মায়ের পেটে জন্ম নিলেই না ভাই বোন হয় না। কিছু কিছু সম্পর্ক না বিনা রক্তেও না অনেক মজবুত হয়। আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে না, এই মানুষটা তেমনই একজন মানুষ। এই মানুষের সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই, হয়তো আমরা এক মায়ের পেট থেকেও বের হইনি, কিন্তু এই মানুষটা আমাকে যেভাবে সাহায্য করছে, আমার মাথার উপর যেভাবে ছায়া হয়ে আসছিল, বিশ্বাস করেন আমার মায়ের পেটের রক্তের ভাইও যদি হতো না, তাহলে হয়তো এতটা আমার জন্য করতো না। যে সময় আমার আশেপাশে কেউ ছিল না আমাকে একটু সাহায্য করার মতো, আমার স্বপ্ন পূরণে একটু সাহায্য করার জন্য কেউ আসে নাই, সেই সময় এই মানুষটা আমার পাশে আসছে। এই মানুষটা এসে আমাকে সাহায্য করছে। আমার বাবার দেখাশোনা যত খরচ সবকিছু এই মানুষটা বহন করছে। আর এই মানুষটাকে আমি ভুলে যাব? আর ভাইয়া, সব কথা বাদ দিলাম, আপনার এই অবস্থা কিসের জন্য? আপনার না ব্যবসা ছিল, চালের আড়ত ছিল, তাহলে আপনি এখানে সিকিউরিটি গার্ডে জব কেন করতেছেন? আসিল চালের গোডাউন আসছিল, ওই গোডাউন থেকে আরেকটা গোডাউন দিছিলাম, কিন্তু হঠাৎ করে না একদিন সকালে একটা কল এলো। কলটা রিসিভ করলে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ওনার পাশ থেকে আমার কর্মচারী কইলো, ওস্তাদ আপনার 2টা গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে। আমি কি করবো আসলে বুঝতেছিলাম না, ঘরে নগদ কোনো টাকাও আসছিল না, যাবার নিজে দাঁড়ায়। এরপর বিভিন্ন জায়গায় গেছি, অনেক মানুষের কাছে গেছি, বিভিন্ন আহতও গেছি, কইছে একটা কাম দেন আমারে, 1 দিবসের লেগে একটা কাম দেন, দেয় নাই। বিভিন্ন অফিসেও গেছি। আর বোন তুমি তো জানো আমি বেশি পড়ালেখা করি, 10 পাস, কেউ আমার কোনো চাকরি দেয়নি। পরে বাধ্য হইয়া এই কোম্পানিতে একটা চাকরি লইছি। আমি থেকে এই কোম্পানির দারুণ পদে চাকরি করতেছি, চলতেছে কোন রকম। আল্লাহ দিলে আমার ঘুরে দাঁড়াবো, কোনো সমস্যা নেই। মানুষের তো খারাপ দিন ভালো দিন আসে, কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। মানে তুমি মুনা আগে কেমন আছিল আর এখন কেমন হয়েছে, কতটা পরিবর্তন হয়ে গেছে, তোমার দেহ আমার অনেক ভালো লাগতেছে। আসলে মুনা তোমার দেহ আমি প্রথমেই চিনছিলাম, কিন্তু ভাবছিলাম কি মানুষ তো বড় হয়ে গেলে কারো চিনে না, তো ভাবছিলাম তুমি তো বড় হয়ে গেছো, আমার মনের পরিচয় দিবা না। কিন্তু তোমার মনটা জাগের মতোই আছে, আমি বুঝতে পারিনি। তুমি যখন এসে আমার পা ধরে সালাম করছো তখন আমি চিনতে পারছি। তো বিশ্বাস করো না, আমি কি আর করছি, আমি হয়তো তোমার একটু সাহায্য করছি, কিন্তু আমার মনটা পুরো ভরে গেছে। যাক, আমার কিছু সাহায্যের ফলে একটা মানুষের উপকার হয়েছে। একটা মানুষ এত বড় একটা কোম্পানির মালিক, এটা আমি মানে কল্পনা ভাবতে পারি নাই। আমার তোমার ভালো রাখুক। ভাই, এটা আপনি কি বলতেছেন? আপনি কিছু করেন নাই মানে? হ্যাঁ, আরে আপনার জন্য তো আজকে আমি এই অবস্থায়। আরে আপনি কি না বলতেছেন আপনি কিছুই করেন নাই? আর আমি যদি আপনার এই অবদান ভুলে যাই তাহলে আমার থেকে অকৃতজ্ঞ মানুষ এই দুনিয়াতে হয়তো বা দ্বিতীয়টা নাই। আর আমি কি না আপনাকে ভুলে যাবো, এটা কি করে ভাবলেন ভাইয়া? যাই হোক ভাইয়া, আপনি আর এখানে সিকিউরিটি গার্ডে জব করতে পারবেন না। কি কইতেছো বোন? আমি যদি এই চাকরিটা করে আমার পেটটা কেন চলবো, আমি কেন চলবো? আমার প্লিজ এই জায়গা থেকে তুমি বাইর করে দিও না। আমি তোমার পরিচয় দিব না, আমি স্যার আমি ম্যাডাম কোনো পরিচয় দিব না, আমি তোমার চিনি পরিচয় তোমার কখনোই দিব না, কিন্তু না আমার এই চাকরি থেকে বাইর করবো না। ভাইয়া, আপনি এইভাবে উত্তেজিত কেন হয়েছেন? আপনি কি মনে করেছেন যে আমি আপনাকে জব থেকে বের করে দিচ্ছি? না, আসলে আপনি এখানে দারোয়ানের চাকরি করবেন না, আপনি আমার ভাই। আর আমার ভাই কি না আমারই অফিসে দারোয়ানের চাকরি করবে? এটা তো আমি কখনোই মানতে পারবো না। ভাইয়া, আপনাকে আমি না একটা চালের আড়ত দিয়ে দিব। আর আমি খুব ভালো করে জানি আপনি এই চালের ব্যবসাটা খুব ভালো পারেন, তাই আজকের পর থেকে এই সিকিউরিটি গার্ডের জব একদমই না, আপনি এখন থেকে চালের আড়ত সামলাবেন। আর ভাই, এখানে দাঁড়িয়েছেন কেন? চলুন ভিতরে কেবিনে বসে বাকি কথা বলি। আমি অফিসে যাবো।
হ্যাঁ ভাইয়া চলুন। চল। মোনা, দেখো কে আইছে, তোমার ভাইজান আইছে। মোনা, ভাইজানে বইতে দাও। ভাইয়া কতদিন পর, আসো ভিতর আসো। থাম, আমি বসতে আসি নাই। আমি শেষবারের মতো তোর সঙ্গে দেখা করতে আসছি, শেষবারের মতো তোর আমি বোঝাইতে আসছি। আর আমি এই জায়গায় বসবো, এই জায়গায় বসে আমার মান সম্মান আমি নষ্ট করবো? জীবনেও না, কখনো না। ভাইয়া তুমি এটা কি বলতেছো? আমার বাইরে তুমি ভাঙাচোরা বাড়ি বলতেছো, আর এইভাবে কেন বলতেছো তুমি? এই, তোর সঙ্গে কিভাবে কথা বলবো? তুই কাকে বিয়ে করেছিস যার কোনো অ্যাবিলিটি নাই যে তোকে ভালো রাখবে, ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে? তুই কি সব ভুলে গেছিস? তুই যখন আমাদের বাড়িতে ছিলি তখন কেমন ছিলি? রাজরানীর মতো ছিলি। আর ওকে বিয়ে করে তুই তো একদম ফকির হয়ে গেছিস রে, পথের ফকির। এইসব নোংরা জায়গায় কি থাকা যায়? তুই বল আমাকে। ভাইয়া তুমি আমার স্বামীর এইভাবে কেন কথা বলতেছো, এভাবে ছোট কেন করতেছো? ওকে আমি ভালোবাসি। হ্যাঁ হইতে পারে আমি তোমাদের ওইখানে রাজমহলে ছিলাম, রাজরানীর মতো ছিলাম, কিন্তু আমি আমার স্বামীর বাড়িতে না বেশ ভালো আছি। শোন, ভালোবাসতে না টাকা লাগে, আর এই ফকিন্নির বাচ্চার কাছে তো কোনো টাকা নেই। যখন ভালোবাসা জানাতে পালাবে তখন ঠিক বুঝতে পারবি। আর নতুন নতুন ভালোবাসা তো এই জন্য রঙিন লাগতেছে। যখন ভালোবাসা থাকবে না তখন এই ভাইয়ের কথা মনে পড়বে। যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন না খাওয়া থাকবি তখন এই ভাইয়ের কথাটা মনে পড়বে। ভাই কি বলছিল, ভাইয়ের কথা না শুনে একদম ভুল করছি, পদে পদে ভুল করছি। ভাইয়া তুমি যেখানে আমার স্বামীর সম্মান দিয়ে কথা বলতে পারবা না, আর আমার স্বামীর বাড়ি ঘরে তুমি এইভাবে কথা বলতেছো, ভাঙাচোরা বাড়ি বলতেছো, তোমার না এখানে থাকার কোনো দরকার নেই। তুমি বরং এখান থেকে আসতে পারো। দেখ বোন, তোর আমি অনেক বোঝাইছি, এইটাই শেষবার। তোকে আমি নিতে আসছি, এইটাও শেষবার। এখন তুই যাবি কিনা এটা তোর ব্যাপার। আর শোন, এই ফকিন্নির বাচ্চাকে এই টাকাগুলো দে। এই টাকাগুলো আমি ওর জন্য আনছি, আর তোকে আমি টাকার বিনিময়ে নিয়ে যেতে আসছি। শোনো ভাইয়া, তুমি যেদিন আমার স্বামীরে সঠিক সম্মান দিতে পারবা, সঠিক মর্যাদা দিতে পারবা, সেদিনে আমি তোমার কাছ থেকে কিছু নিব। তার আগে তোমার কাছ থেকে আমি এক চুল পরিমাণের কিছু নিব না। তুমি এবার যাও ভাইয়া। ঠিক আছে, আমিও দেখবো তোর এই ভালোবাসা কয়দিন থেকে। আমি এটা খুবই ভালো করে দেখবো, কথাটা মাথায় রাখিস। ভাইজান তো ঠিকই কইছে, তুমি যাইতা ভাইজান লগে চলে যেতা। আমার লগে থাইক আর কি পাইবা? আমি থাকি একটা ভাঙ্গা বাড়িতে, টাকা পয়সাও নাই। তুমি এই জায়গায় থাকতে পারবা? তুমি কত বড় বাড়িতে বড় হইছো, রাজমহলে রাজধানীর মতো বড় হইছো, আর তুমি আমার লগে থেকে কষ্ট করবা? চুপ, আর একটা কথা বলবা না। আজকে বলছো বলছো, আজকের পর থেকে তুমি যদি আমার এই বাড়িরে ভাঙাচোরা বাড়ি বলছো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার বাড়ি যেমনই হোক না কেন, এইটা আমার কাছে কোনো রাজমহল থেকে কম না। আর আমি তো তোমার ভালোবাসি, তাই না? আমি তোমার সাথে এই বাড়িতে না অনেক সুখী আছি, অনেক শান্তিতে আছি, আমার কোনো কিছুর কমতি নাই। তাই আজকের পর থেকে না এমন কথা তুমি আর মুখে আনবা না। নাও। এইটা কি গাড়ি? হ্যাঁ, তোমার জন্য কিনে আসলাম। সিরিয়াসলি? এই গাড়ি আমার জন্য? তোমার জন্য। কিন্তু এই গাড়ি কেনার কি দরকার ছিল? এই গাড়ি তো দেখতে বেশ দামি মনে হচ্ছে। শুনো, তুমি আমার দুঃসময় ছিলা, খারাপ সময় ছিলা, এখন আমার ভালো সময়। আর ভালো সময় যদি তোমার জন্য এতটুকু না করতে পারি, তাহলে তোমাকে কিসে ভালোবাসি বলো? তাই আজকে থেকে তুমি এই গাড়িটা ইউজ করবে, এটা তোমার পার্সোনাল ইউজের জন্য আমি কিনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া তোমার রে কি হাল, কি অবস্থা তোমার? আমার সব পাপের ফল, আমার সব শেষ হয়ে গেছে বোন, কিছু নাই।
তোমার অহংকারের পতন হয়েছে। আমার ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স যা ছিল সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন পথে ফকির। আমার যে কোম্পানিটা ছিল না, আগুনে পড়ে নষ্ট হয়ে গেছে। ব্যাংকের সব লোন শোধ করছি, কিন্তু একটা লোন শোধ করতে পারিনি। বাড়ি বানানোর সময় যখন 50 কোটি টাকা লোন নিচ্ছিলাম, ওই লোনটা আমার রয়ে গেছে। ব্যাংক এখন বাড়িটা নিয়ে গেছে, আর আমি কই থাকুম? এর লেগে আমি তোর কাছে আইছি। তোর জামাইয়ের একটু কনা আমার এরপরে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে, শুধু আমি লোনটা পরিশোধ করে বাড়িটা ফিরে পাইলে দেবো, তারপরে আমি ধীরে ধীরে তোর জামাইয়ের টাকাটা পরিশোধ করে দেবো। ভাইয়া, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি তোমার ছোট বোনের সাথে কথা বলতেছো, কিন্তু তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি বাইরের কারোর সাথে কথা বলতেছো। আর ভাই, তুমি তো টেনশন কেন নিতেছো? আমি আছি তো, আমি আছি, আমার হাজবেন্ড আছে, তোমার টেনশনের কোনো দরকার নাই। আর তুমি কি বললা? তোমার টাকা লাগবে? তোমার যত টাকা লাগবে আমরা তোমাকে টাকা দিব। তোমার এগুলো নিয়ে একদমই ভাবতে হবে না। তোমার ছোট বোন এখনো বেঁচে আছে ভাইয়া। বোন, তোকে আমি কত অপমান করছি, তোর জামাইরে কত কথা কইছি, কত খারাপ ব্যবহার করছি। তোকে মানুষ মনে করে নেই, তোর জামাইরে আমি মানুষ মনে করে নেই। মানে অহংকারে আমার মাটিতে পাই পড়ে নাই। আমি মানুষকে মানুষ মনে করি নাই বোন। আমি পাপের সাজা ভোগ করতেছি বোন। কিন্তু দেখ, এই অহংকারের লাগে আমার সব শেষ হয়ে গেছে। আমি বদর ফকির। বোন, তুই আমার মাফ করে দে। ভাইয়া, সময়টা সময় চলে গেছে। সময় কত কিছু হয়, কত কিছু শেখায়, কিন্তু তুমি ভাইয়া যে মানুষটাকে কয়লা ভেবেছিলে, ওই মানুষটা প্রকৃতপক্ষে একটা হীরা। আর এই মানুষটা আমাকে এতটাই ভালো রেখেছে যে আসলে আমার এখন সুখের কোনো সীমা নাই। আর তুমি যদি ক্ষমা চাইতেই চাও, তাহলে আমার কাছে চেয়েও না। ক্ষমা তুমি তার কাছে চাও যাকে তুমি অনেক কথা শোনাইছিলে, অনেক ছোট করছিলে। তুমি ওই মানুষটার কাছে ক্ষমা চাও। ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কত অপমান করছি, কত অবহেলা করছি, কত খারাপ ব্যবহার করছি, তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। তুমি আমার মাফ করে দাও। মানুষের দিন যে বদলাইতে পারে এটা আমি কখনো বুঝি নাই। তাই আমি অহংকারে মাটিতে পায়ে রাখতে পারি না, আমি এগুলো বুঝবো কখন। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ভাই। না না ভাই, ক্ষমা চাইতে হবে না। আমি আপনার ছোট বোনের হাজবেন্ড। আপনি আমার কাছে কিভাবে ক্ষমা চান বলুন? তবে আপনি একটা কথা বলো ভাইয়া, মানে কখনো এরকম টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না। কারণ দেখলেন তো, অহংকারই কিন্তু পতনের মূল। আর বাই দ্য ওয়ে, আপনার ব্যবসার জন্য যত টাকা লাগে, তাছাড়া ব্যাংকের লোন পরিশোধ করার জন্য যত টাকা লাগে, সব টাকা আমি দিব। আপনাকে নিয়ে টেনশন করতে হবে না। আপনি ভাবিকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসবেন। যতদিন পর্যন্ত আপনি নিজে না দাঁড়াতে পারবেন, আমার বাসায় থাকবেন, খাবেন, ঘুমাবেন, কোনো সমস্যা নেই। আপনার ছোট বোনের বাসা মানে তো আপনারই বাসা, তাই না? এই চলো, ভাইকে নিয়ে বাসায় চলো।